সুপ্রভাত। হ্যালো ঘুমন্ত বাঙালিরা, অন্ধকারের অতল গহ্বরে হাবুডুবু খাওয়া বাংলার নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ নামের কলঙ্ক, পশুর চেয়েও অধম, পরাধম জাতি। নরাধম, পরাধম, পরের অধীন, পরাধীন। নরের চেয়েও অধম নরাধম, পশুর চেয়ে অধম পশাধম। পশু যোগ অধম পশাধম, তাই না? নর যোগ অধম নরাধম। এখানে অকার, নর, শেষে অযোগ অ ইজ ইকুয়াল টু আ। পর যোগ অধম পরাধম, নর যোগ অধম নরাধম। ঠিক আছে না? এটা আমার সৃষ্টি। এই যে একটা নরাধমকে দেখতে পাচ্ছ, এই নরাধমকে তোমরা চিনো? এই নরাধমের ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি বহুবার। এই নরাধমের ছবির সাথে ইদানিং আরেকটা লোকের ছবি দেখতে পাচ্ছ তোমরা। এরা মামাতো ভাই, ফুফাতো ভাই। এই লোকের ফুফাতো ভাই হলো বর্তমানে যে এরকম ভণ্ড, এরকম চেহারা, ওর মোষ আরও বড়। ও মাথায় এক ধরনের ভণ্ডামির টুপি পরে, কখনো পাগড়ি পরে। তবে এ লোক পাগড়ি টুপি পরত না। এ নিজেকে নাস্তিক বলে দাবি করত, চিরকুমার ছিল। আর যার কথা বলছি সে বিবাহিত। তার স্ত্রী বর্তমানে ইনভ্যালিড পিপলস অ্যাডভাইজারি কমিটি, মানে ইনভ্যালিড বুড়া বুড়ি আছে না, ইউনুস, ডক্টর ইউনুস ইনভ্যালিডের উপদেষ্টা মণ্ডলীতে 3টা মহিলা আছে মনে হয়, না 3টা নাকি 4টা। শারমিন, ওই সিলুটি রাজাকারের মাইয়া একটা, গায়ের রং ফর্সা, ব্যাটকাইয়া ব্যাটকাইয়া হাসে। আর একটা হলো ফরিদা। ফরিদা হলো এরকম এই যে ভণ্ড পীরের মতো চেহারা আছে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে পাগল বানিয়ে দিয়েছে। সমন্বয়ক শব্দ তার আবিষ্কার। তার নাম হলো ফরহাদ মাজার। দেখো তোমরা ফরহাদ মাজারের সাথে এই ভণ্ড লোকের, এই ভণ্ডের চেহারার মিল আছে কিনা। তোমরা এত বলবা যে হ্যাঁ, এতদিন আপনি বলেছেন সে আপনার গুরু, এখন বলছেন ভণ্ড। এটার নাম হলো সিরাজুল আলম খান। আজ থেকে তোমাদেরকে তার আসল রূপ তুলে ধরছি আমি। ইয়াস, তার আসল রূপ তোমাদের সামনে তুলে ধরছি। তার নাম সিরাজুল আলম খান, ভণ্ড। বোঝা যায় আলোতে? ইয়াস, এখন বোঝা যাচ্ছে, ঠিক না? বোঝা যায় ক্লিয়ার? সিরাজুল আলম খান ভণ্ড, সিরাজুল আলম খান ভণ্ড। 30 লক্ষ মানুষ হত্যা করাইছে ভাই এই ভণ্ড। এই ভণ্ড নিজেকে দার্শনিক মনে করত। এই ভণ্ড নিজেকে তাত্ত্বিক নেতা মনে করত। এর লেখা ওর লেখা
বেশিরভাগ আমার লেখা, আমার কনসেপ্ট, আমার আইডিয়া নকল করে করে এই নোয়াখাইল্লা শালার পুত, এই নোয়াখাইল্লা শালার পুত, বুঝছ? তারা আমি 70 বছর আগের থেকে চিনি, আমার পিছে লেগে থাকতো। গ্যাস, আমার মা বাবা সবাই 14 পুরুষ লন্ডনে থাকতো, এখনও থাকে। আর এই বেটা ছিল গরিব, খাইতে পারতো না। 2001 সালে ভিয়েনাতে আমি আনছিলাম তারে সেমিনারে বক্তব্য রাখার জন্যে। সে বলতো, আমাকে বলতো, আমি তোমাকে দেখতে যাব শেফাত। আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে ভাই, 10 লক্ষ টাকা। 9 দিন ছিল সে, তার থাকা খাওয়া, তার সেমিনারের ব্যবস্থা করা, হল ভাড়া করা, তার সিকিউরিটি, বহুত কিচ্ছা কাহিনী। সে ভাব টাপ দেখাইতো যে সে বিশ্ববিখ্যাত কার্ল মার্কসের চেয়েও বড় দার্শনিক। ইয়েস, জিয়া রহমান শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ইয়েস, মুজিব ভাই, মুজিববাদ, এইসব মুজিব ভাই, জয় বাংলা, এইসব মানে সব কিছু সে করেছে। কিন্তু 7ই মার্চের ভাষণের মূল বক্তব্য, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই কথাগুলো সে লিখে দিয়েছে। এগুলো তার কথা ছিল না, আমার কথা ছিল। আমার থেকে এইসব কথা নকল করিয়া করিয়া সে সব নিয়ে বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করত কথা নিয়ে। সে তো সিনিয়র ছিল, ধরো আমার সে অনেক সিনিয়র ছিল। আমার বড় ভাইয়ের থেকেও ছোট, জুনিয়র ছিল অবশ্য। আমার বড় ভাই তার অনেক সিনিয়র ছিল। বিভিন্ন জন থেকে, যেমন আমার কাকা ছিল ভাইস চ্যান্সেলর, আমার মামি ছিল ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্টের, আরেক মামি ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটির। আমার পূর্বপুরুষেরা লন্ডনে গেছে 120 বছর আগে। এই লোক ছিল গরিব, ঢাকা ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়েছিল তার অসৎ আচরণের জন্যে। ওই শাহজাহান সিরাজের, টাঙ্গাইলের শাহজাহান সিরাজ, যাকে দিয়া ইশতেহার পাঠ করাইছে, এই লোক এসব করতো, বুঝছ? শাহজাহান সিরাজের রুমে খাটের নিচে ওই খেতামাতা বালিশ কম্বল লুকাইয়ে রাখতো, রাতের বেলায় যাইয়া সেখানে থাকতো। কারণ ওই সময় ছাত্র নেতাদের একটু আলাদা সম্মান ছিল। এর 1962 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছিল। শেখ ফজলুল হক মনি হইতে দেয় নাই। ওবায়দুর রহমান, শাহেদা ওবায়দের স্বামী। এখন দেখো ওই বিএনপির নেত্রী একটা হয়েছে না, শাহেদা, ওবায়দুর রহমানের মেয়ে, শাহেদা ওবায়দের মেয়ে। চিনো এদেরকে? নাম জানো? শ্যামা ওবায়দ। এই শ্যামা ওবায়দের বাবা ওবায়দুর রহমান ডাকসুর ভিপি ছিলেন এক সময়, অনেক বড় নেতা ছিলেন, শেখ মুজিবের সমসাময়িক। হ্যাঁ, যদিও এক সময় মন্ত্রীও ছিলেন। শেখ মুজিবের সাথে রাগ করে আওয়ামী লীগ থেকে চলে গেছে। সেই লোক, এই লোক রে, সিরাজুল আলম খান রে, তোমার সিরাজুল আলম খান ছাত্র হিসাবে ভালো ছিল, কিন্তু সে ক্রিমিনাল ছিল, ক্রিমিনাল মাইন্ড। জাসদ বানাইছে একটা দেশ, সদ্য স্বাধীন দেশ, সুস্থির না হতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থির করে তুলেছিল। কারণ খাইতে পারত না, থাকার জায়গা ছিল না, পদবি চাইছিল দেশ স্বাধীন হওয়ার পর পর। এখন দেখো না, এই যে হাসিনাকে সরাইয়া যারা আইছে, এরাও লুটপাট করতেছে, এরা সমন্বয়ক হয়েছে, ওরা উপদেষ্টা হয়েছে। যারা উপদেষ্টা হইতে পারে নাই, যেমন তারেক, তারপরে তোমার নুরুল হক নূর, এরা ঘেউ 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 করতেছে ক্ষমতার লোভে। কথা বোঝা গেছে? তো এই সব সিরাজুল আলম খান ভণ্ড, জাসদের সৃষ্টির সাথে সাথে আমি ছাত্র ইউনিয়ন করতাম মূলত।
তো কিন্তু ছাত্র ইউনিয়নের তোমার কিছু কিছু নেতারা যারা ছিল, মোজাহিদুল ইসলাম সেলিমকে শেখ কামাল মেরেছিল ঢাকা ইউনিভার্সিটিতে। মোজাহিদুল ইসলাম সেলিম হলো দেশ স্বাধীন হওয়ার পর ডাকসুর সর্বপ্রথম নির্বাচিত বিপি। তার জামার কলার ধরে বের করে দিয়েছে, মেরে টেরে। তারপরে ওই ডাকসুর তখন কোনো ভবন ছিল না, ডাকসুর অফিস ছিল কলা ভবনের ওই সিঁড়ির নিচে, সেখানে আগুন লাগাই দিছে। তারপরে আমি বললাম যে সেলিম ভাই, আমার সিনিয়র ছিল, আমরা প্রতিবাদ করি, মিছিল করি। বলছে না, তোমরা সব হলে হলে চলে যাও, তোমরা পালিয়ে যাও, তোমাদেরকে গুলি করবে। শেখ কামালের হাতে স্টেন গান আছে, পিস্তল আছে, 2-3টে পিস্তল থাকে তার সাথে, তারপরে তার গুন্ডা বাহিনী আছে, সে মানুষ মেরে ফেলবে। তখন আমি ভাবলাম না, ছাত্র ইউনিয়ন দিয়ে হবে না। তারপরে নতুন দল বানানোর জন্যে প্রতিবাদ করা যায় এমন এই সময় সিরাজুল আলম খান ডাকলো, আমাকেও ইনভাইট করলো গোপন মিটিং। আমাদের তৎকালীন হাজীগঞ্জ, বর্তমানে শাহরাস্তি, একদম নোয়াখালীর বর্ডার, লোটরা গ্রাম। আমাদের এক সিনিয়র ভাই ছিল বদিউল আলম, ইস্ট পাকিস্তান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গ্রামের বাড়িতে তার বাপের অনেক জায়গা জমিন ছিল, বড় মিয়ার ছেলে। তার ওদের গ্রামের বাড়িতেই, ওদের বাড়িতেই, আমাদের বাড়ির থেকে ধরো 2 কিলোমিটার দক্ষিণ দিকে লোটরা গ্রামে রাতের অন্ধকারে গোপন মিটিং ডাকছিল। সেই মিটিংয়ে আমিও ছিলাম। শাহজাহান সিরাজ, সিরাজুল আলম খান, তারপরে তোমার কাজী আরিফ আহমেদ থেকে শুরু করে আসম আব্দুর রব, আরও অনেক, এবং মহিলারাও ছিল। হ্যাঁ, এসব গোপন মিটিং হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে একটা নতুন পার্টি হবে। পার্টির নাম তখনও ঠিক হয় নাই। তারপর এটার নামকরণ হলো জাতীয় সমাজতান্ত্রিক দল, এবং এটা করাইছে ভারত থেকে রয়ের প্রধান জেনারেল উবান। সব খবর আমি জানি, সব কথা বলি নাই তোমাদের। আজকে সিরাজুল আলম খানের আসল রূপ বের করে দিচ্ছি, কারণ তার আপন ফুফাতো ভাই হলো এই যে ফরহাদ মাজার। ফরহাদ মাজার বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নাই। সিরাজুল আলম খানের ফুফাতো ভাই, তাতে কী হলো? সিরাজুল আলম খান, আমরা জানতাম সে বাংলাদেশে জেলখানায় ছিল বঙ্গবন্ধুর সময়। আসলে বঙ্গবন্ধু তাকে টাকা দিয়া ভারতে পাঠাইয়া দিছে, 1 বছরের উপরে সেখানে লুকাইয়াছিল। আমরা স্লোগান দেই, সিরাজুল আলম খানের হুড়িয়া নিতে হবে তুলিয়া, সিরাজুল আলম খান মুক্তি চাই, মুক্তি চাই, বুঝছো, এরকম স্লোগান দিতাম। আসলে সে ভারতে রাজার হালে ছিল, মদ মাগি জুয়া এসব ছিল তার নিত্য সঙ্গী। এই ভণ্ড সিরাজুল আলম খানের আসল রূপ আজ আমি তুলে ধরলাম। তার চরিত্র তুলে ধরা জাতির কাছে অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট, অতীব জরুরি। তারই আপন ফুফাতো ভাই আজ বাংলাদেশে নতুন প্রজন্মকে ভুল পথে পরিচালিত করছে। এই যে যারা ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তৈরি করেছে, এরা কারা? এরা উদ্ভ্রান্ত, এরা বিভ্রান্ত, এরা পথভ্রষ্ট। 71-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আসল শামসদের উত্তরসূরি নব্য রাজাকার। তারা বলে সেকেন্ড রিপাবলিক। তাদের স্লোগান ইনকালাব জিন্দাবাদ। 1971-এর মহান মুক্তিযুদ্ধকে তারা মেনে নেয় নাই, এবং জাসদ সৃষ্টির পর সিরাজুল আলম খানও জয় বাংলা স্লোগান আর দেয় নাই। অথচ এই জয় বাংলা স্লোগানকে সেই বেশি প্রমোট করেছিল, সেই মুজিববাদ মুজিববাদ স্লোগান দিয়েছে। শেখ মুজিবের সবচেয়ে বেশি চামচা ছিল এই সিরাজুল আলম খান। আজ সিরাজুল আলম খানের আসল রূপ তুলে ধরার জন্যে আমি তোমাদের সামনে এসেছি। দেশ, একটি সদ্য স্বাধীন দেশকে সুস্থিরভাবে পরিচালনা করার জন্যে
কোনো রকম সহযোগিতা করেনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং শেখ মুজিবের পাহাড় প্রমাণ জনপ্রিয়তাকে ধূলিসাৎ করে দিয়েছে এই জাসদ, এই সিরাজুল আলম খানগণ, যার ফলশ্রুতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে জীবন দিতে হয়েছে। এবং তখন থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে। তোমরা একটা মনে রাখবে, বিপ্লবী, অতি বিপ্লবী, প্রতি বিপ্লবী। বিপ্লবী যখন অতি বিপ্লবী হয় তখন বিপ্লব ঘটে চরম আকারে, যেমন 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ। সেটা বিপ্লবের, বিপ্লবীদের এবং অতি বিপ্লবীদের, সেখানে অতি বিপ্লবী ছিল। এই অতি বিপ্লবের কারণেই 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে। ইট ওয়াজ এ রং ডিসিশন। বিনা রক্তপাতে বাংলাদেশ, পূর্ববঙ্গ স্বাধীন হতো, বিনা রক্তপাতে। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এটা চায়নি। বাংলাদেশের শতকরা 99% উপর মানুষ এই গণ্ডগোল বলে, তারা এখনও বলে গণ্ডগোলের বছর, মানে এই যুদ্ধ চায় নাই। ধাপে ধাপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, এবং হওয়ার কথা ছিল, তার পাকিস্তানে যাওয়ার জন্য রেডি হয়েছিলেন। আমিও মনে করেছিলাম যে বঙ্গবন্ধু ওই সময় যদি জাতির জনক, মানে পূর্ববঙ্গের জাতির জনকের লোভ ত্যাগ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে বাংলাদেশ ভাঙত না, ভারত আজ আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারত না। পাকিস্তান থেকে সরে এসে আমরা কি হয়েছি? পাকিস্তান 24 বছরের যত শোষণ করেনি বাংলাদেশকে, ভারত 24 ঘন্টায় তার চেয়ে 1000 গুণ বেশি শোষণ করেছে, অদ্যাবধি শোষণ করে যাচ্ছে। বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করেছে। একথা তোমরা ভালো করে নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখবে। ভারত বাংলাদেশকে একটি কলোনি বানিয়েছে, একটি তাদের বাজার তৈরি করেছে। ভারতের পচা মাল আমাদের বাংলাদেশে বিক্রি করে, আমাদের দেশে শিল্প উন্নয়নের জন্য বাধা সৃষ্টি করেছে। আমাদের বাংলাদেশে কোনো রকম উন্নয়ন, আমাদের গার্মেন্ট শিল্প ধ্বংস করার পায়তারা করেছে। কিন্তু বাঙালিরা ঐক্যবদ্ধ আছে বলেই নতুন প্রজন্মের বাঙালিরা আজও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, দেশকে ভালোবাসে। সিরাজুল আলম খান পরবর্তীতে ক্ষমতা না পেয়ে, সরকারের অংশীদারিত্ব না পেয়ে, তারপরে কি হলো? সে প্রতি বিপ্লবী হয়েছে। প্রতি বিপ্লবী হয়েই জাসদ সৃষ্টি করেছে। জাসদ সৃষ্টি করে এই পাটকলে আগুন, ব্যাংক লুট, থানা লুট করে অস্ত্রপাতি নিয়ে সিরাজ শিকদার সহ তারা হত্যাকাণ্ড শুরু করেছিল, যার ফলশ্রুতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী বানাইতে বাধ্য হয়েছিলেন সন্ত্রাস দমন করার জন্যে, অতি বিপ্লবীদের, প্রতি বিপ্লবীদের ঠেকাবার জন্যে, প্রতি বিপ্লবকে মোকাবিলা করার জন্যে রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। এই কথাগুলো তোমাদের জানা উচিত। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, তোমরা জেগে উঠো সবাই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। 52-এর ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ নয়। যারা বলো 47-এ চলে যাও, আমি বলবো যারা 47-এ যেতে চাও তারা 1757 সালে যেতে হবে, পলাশির প্রান্তরে যেতে হবে, বাংলার সূর্য যেখানে অস্তমিত হয়েছিল। 47-এ যাওয়া মানি তোমরা মুসলিম লীগের দালাল, তোমরা জামাত শিবিরের দালাল, তোমরা 71-এ পরাজিত ঘাতকদের প্রতিনিধিত্বকারী। ঘোলাম পানিতে মাছ শিকার করা যাবে না হে শয়তান। ফরহাদ মাজার, তোর মতো ফকিন্নির পোলারের সেপুদা গোনে না, ওকে? তোর কারণে আজ আমি সিরাজুল আলম খানের ছবিতে জুতা মেরেছি, থোতো মেরেছি।
মোশাররফ হোসেন মন্টুকে, প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু এবং সিরাজুল আলম খান সেন্টারে আরেকজন কর্মচারী আছেন, তাদের সামনে আজ সিরাজুল আলম খানের ছবির উপর আমি জুতা মেরেছি। তোমাদেরকেও আমি আজ এখন সিরাজুল আলম খানের এই ছবির উপর জুতা মেরে তারপর আমি তার বংশধরের, তার ভণ্ড রাজনীতির, তার ভণ্ডামির চিত্র তুলে ধরছি। এটা হলো এই সিরাজুল আলম খান, যাকে আমরা শ্রদ্ধা করে দাদা বলতাম, তাকে আমি জুতা মারছি। সিরাজুল আলম খান, তোরে জুতা মারি। তুই ভণ্ড, তুই লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিস, তোকে বঙ্গবন্ধু কাপালিক বলতো। তুই খুনি, তুই ভণ্ড বদমাইশ, তুই একটা ক্রিমিনাল। ইয়াস, দেখো এই ফরহাদ মাজারের চেহারার সাথে তার মিল। এই ফরহাদ মাজারের কারণে সিরাজুল আলম খানকে আমি জুতা মারি। ইয়াস, প্রাণ শান্তি হয়ে গেল। কিসের বিপ্লব? ভণ্ডামি, সব ভণ্ড বদমাইশ। লক্ষ লক্ষ বিপ্লবী মুক্তিযোদ্ধাদের জীবন বিপন্ন করেছে এই হারামজাদা। সে নিজে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, তার আত্মীয় স্বজন কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার দল করে, তার সামসামি করে আসম আব্দুর রব মন্ত্রী হয়েছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই ভণ্ড সিরাজুল আলম খান, তোরে ঘৃণা করি, তোর চরিত্রকে ঘৃণা করি। তুই ভণ্ড বদমাইশ, ছোট লোক, ক্রিমিনাল। জয় জনতা, জয় মানবতা।